শরৎকালে আমাদের এই অঞ্চলে ঘূর্ণাবর্তের আবির্ভাব একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কখনো কি তোমার মনে প্রশ্ন এসেছে যে এই ঘূর্ণাবর্তের আবির্ভাব কিভাবে ঘটে? ঘূর্ণাবর্তের আবির্ভাব হয়তো সমুদ্রের মাঝে হয়, একথা তোমরা সকলেই জানো। কিন্তু এটাও তো তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এই সমুদ্রের মাঝ থেকে ঘূর্ণাবর্তের প্রভাব কিভাবে স্থলভাগের দিকে ছড়িয়ে পড়ে, বা কেন এর প্রভাব স্থলভাগের দিকে এগিয়ে আসে। এই সমস্ত প্রশ্নের ডাউট আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি ক্লিয়ার করে দেবো। ঘূর্ণাবর্ত জলভাগ থেকে স্থলভাগে কেন যায়, এই বিষয়টা বোঝার আগে আমরা ফার্স্টেই জেনে নেই এই ঘূর্ণাবর্তের উৎপত্তি কিভাবে হয়। এই ঘূর্ণাবর্তের উৎপত্তি বুঝতে হলে আমাদের এই জায়গাটাই একটু ফলো করতে হবে। এই জায়গায় দেখো, আমি একটা সূর্যকে এঁকেছি এবং দুদিকে পৃথিবীর দুটো অবস্থানকে দেখিয়েছি। এদিকটাই লক্ষ্য করো, এদিকে সূর্যের আলোটা সরাসরি পড়ছে কোথায়? সরাসরি কিরণ দিচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখার ওপর। আর যদি আমরা এদিকের ছবিতে দেখি, এদিকে সরাসরি কোথায় কিরণ দিচ্ছে? আমাদের পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত কর্কট ক্রান্তি রেখার ওপরে। এরপরে চলে এসো আমাদের এই ছবিটাতে। এখানটায় দেখো, আমি এখানে দেখেছি 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা, এখানে দেখিয়েছি মকর ক্রান্তি রেখা এবং এখানে দেখিয়েছি কর্কট ক্রান্তি রেখা। এই দুটো অঞ্চলের মধ্যবর্তী স্থানেই আমাদের ঘূর্ণাবর্তের উদ্ভব ঘটতে থাকে, কারণ এই জায়গাতে সূর্যের তীব্র তাপের একটা প্রভাব এখানে পড়ে, তার ফলেই আমাদের ঘূর্ণাবর্তের উৎপত্তি ঘটে। এবার চলে এসো ঘূর্ণাবর্তের উৎপত্তি কিভাবে হয়। প্রথমেই জেনে নাও এই ঘূর্ণাবর্ত বা ঘূর্ণবাত। ঘূর্ণবাত মানে কি? ঘূর্ণ মানে কি? ঘোরা, এবং বাত মানে হচ্ছে হাওয়া। তাহলে যে হাওয়া ঘুরতে থাকে তাকেই আমরা বলবো ঘূর্ণবাত। তাহলে প্রশ্ন হলো, এই হাওয়া কেন ঘুরছে সেটা জানতে হলে আমাদের চলে আসতে হবে এখানে। এখানে লক্ষ্য করো, আমি একটা চিত্রই দেখিয়েছি কি এখানটা স্থলভাগ এবং এর নিচেতে দেখিয়েছি দেখো জলভাগ, অর্থাৎ জলভাগ বলতে এখানে কিন্তু সমুদ্র। বছরের নির্দিষ্ট সময়ে যদি কোনো সমুদ্রের যে কোনো এলাকা প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হয়ে ওঠে, সেই তাপের পরিমাণটা আমরা বৈজ্ঞানিক ভাষায় বলতে পারি 27 ডিগ্রি C এর আশপাশে। এই 27 ডিগ্রির কাছাকাছি যদি সমুদ্রের জলের উষ্ণতা পৌঁছে যায়, তাহলে সেই জায়গার জল কিন্তু দ্রুত বাষ্পীভূত হতে থাকে এবং এই জলের উপরিস্থলে যে সমস্ত বায়ু রয়েছে সেই বায়ুগুলো উত্তপ্ত হয়। আর বায়ু উত্তপ্ত হলে আমরা আগে থেকেই জানি যে সেগুলো সবসময় ওপর দিকে উঠতে থাকে। তাহলে এই যে ঊর্ধ্বগামী বায়ু, সেই বায়ুটা ওপর দিকে উঠে গেলে এই জায়গায় একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয় এবং এই জায়গার বায়ুর চাপটা কমে গিয়ে এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই যে নিম্নচাপের সৃষ্টি হলো, এর ফলে এই এলাকায় কি হবে? এই এলাকার ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য আশপাশের এলাকা থেকে বায়ু এদিকে ছুটে আসতে থাকবে। এই যে বায়ু ছুটে আসছে, এই বায়ু ছুটে আসার প্রসঙ্গে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোরিওলিস বল। এই কোরিওলিস বল বলতে কি বোঝো? কোরিওলিস বল হলো পৃথিবীর ঘূর্ণনের ফলে আবির্ভূত একটা ক্ষমতা। অর্থাৎ পৃথিবী যেহেতু ঘুরছে, তার জন্যে বায়ু প্রবাহ কখনো সবসময় সমান দিকে এগিয়ে যায় না। তারা কি করে? তারা উত্তর গোলার্ধে যদি বায়ুটা প্রবাহিত হয়, সে সবসময় একটু হলেও ডান দিকে বেঁকে যাবে, এবং দক্ষিণ গোলার্ধে হলে সে সবসময় একটু বাঁ দিকে বেঁকে যাবে। আর এই জিনিসটাই আমি এখানে দেখিয়েছি দেখো, উত্তর গোলার্ধের যে ঘূর্ণাবর্তের কেন্দ্রে বায়ু আসছে সেটা দেখো ডান দিকে বেঁকে প্রবেশ করছে, এবং দক্ষিণ গোলার্ধে দেখো ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুটা সবসময় বাঁ দিকে বেঁকে প্রবেশ করছে। তাহলে এই যে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু আসছে এবং সেই বায়ু কোরিওলিস বলের প্রভাবে ঘুরতে থাকছে, এবং এই ঘোরার ফলেই বায়ু যখন ঊর্ধ্বমুখী হচ্ছে, সেই ঊর্ধ্বমুখী বায়ুও কিন্তু ঘুরতে থাকছে, এবং এই চক্রাকার ঘোরার ফলে যে
পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটাকেই আমরা বলবো ঘূর্ণবাত। এইভাবে আশপাশের অঞ্চল থেকে শীতল বায়ু এই ঘূর্ণবাতের কেন্দ্রে প্রবেশ করছে, সে পুনরায় এখানে গরম হচ্ছে এবং গরম হয়ে হালকা হচ্ছে এবং সে পুনরায় ওপরে উঠে যাচ্ছে। এবং এই সঙ্গে এই যে বলেছি সমুদ্রের জল বাষ্পীভূত হচ্ছে, তার ফলে সৃষ্টি হচ্ছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প এবং গরম বায়ু একসঙ্গে ওপরে উঠতে থাকছে। এই ওপরের ওয়েদার কিন্তু কিছুটা হলেও ঠান্ডা। সেই ঠান্ডা জায়গায় উঠে এই গরম বায়ু এবং জলীয় বাষ্প একত্রে কি হচ্ছে, ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করছে। এই মেঘ পরবর্তীকালে সেই বৃষ্টির আকারে ভূপৃষ্ঠে আবার ঝরে পড়ছে। এবার আমরা জানব যে ঘূর্ণবাত সৃষ্টি হলো সমুদ্রের বুকে, কিন্তু সেই ঘূর্ণবাত কিভাবে এই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এই প্রশ্ন বুঝতে গেলে আমাদের দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে বায়ুর চাপ, আর 2 নম্বর হচ্ছে বায়ু প্রবাহ। দেখো বায়ুর চাপ কী জিনিস? বায়ুর চাপ হচ্ছে এই যে এলাকাটা, এই এলাকায় দেখো সূর্যের কিরণ পড়ছে এবং সূর্যের কিরণ পড়ার ফলে এই এলাকার বায়ুর চাপও কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে, কেননা সূর্যের কিরণের ফলে আশপাশ অঞ্চলের বায়ু উত্তপ্ত হচ্ছে এবং উত্তপ্ত হলেই আমরা জানি বায়ু ওপর দিকে উঠে যায়। তাহলে এই ঊর্ধ্বমুখী বায়ুর কারণে এই এলাকায় যে নিম্নচাপের সৃষ্টি হলো, তার ফলে এই এলাকাতেও কিন্তু বায়ু ছুটে আসবে এবং এই যে বায়ু ঘূর্ণাবর্তের বায়ু, সেই বায়ু কিন্তু এই এলাকার দিকে এগিয়ে আসবে। এর পেছনে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে সবথেকে ভাইটাল, সেটা হচ্ছে বিভিন্ন যে আমাদের বায়ু রয়েছে সেই বায়ুর প্রবাহ পথ। এর ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা মনে আসবে সেটা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যে বায়ু কী করছে, সেই বায়ু এই মেঘকে বা এই ঘূর্ণাবর্তের যে পরিস্থিতিকে সেটাকে ক্রমশ এই দিকে ঠেলে দিতে থাকছে এবং তার ফলে এই দক্ষিণ দিক থেকে একটা বায়ুর ঘূর্ণাবর্ত আমাদের এই স্থলভাগের দিকে এগিয়ে আসছে এবং তার ফলেই এই অঞ্চলে আমাদের ঘূর্ণাবর্তের প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ঘূর্ণাবর্ত সমুদ্র ছাড়িয়ে স্থলভাগের ওপরে বায়ুর এই ঘূর্ণয়মান অবস্থাটা বিরাজ করছে, কিন্তু এই অবস্থা দীর্ঘদিন স্থায়ী থাকবে না, কেননা এই স্থলভাগে যখনই ঘূর্ণাবর্ত প্রবেশ করবে সে কিন্তু তার প্রয়োজনীয় জলীয় বাষ্প আর কিন্তু পাবে না, আর জলীয় বাষ্প না পেলে সে কিন্তু আর পুনরায় মেঘ সৃষ্টি করতে পারবে না। এই ছিল সামগ্রিক আলোচনা, আশা করি বোঝা গেছে। যদি বোঝা যায় এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কী রকমের ভিডিও তোমরা দেখতে চাও তা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।